সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন আপনারা সবাই ভালো আছেন। শুরু করতে যাচ্ছে আমাদের টিবিএন নিউজ নেটওয়ার্কের অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান দ্য ভিউজ। আজকে আমাদের যে অতিথিরা আছেন, আমাদের সঙ্গে আছেন অ্যাটর্নি রঞ্জা বোস, যাকে আমার পরিচয় দেওয়ার কিছুই নেই। অলরেডি উনি একজন অত্যন্ত জনপ্রিয় অ্যাটর্নি হয়ে উঠেছেন, ইয়াং, ভেরি মাচ পটেনশিয়াল, এবং আমাদের এই বাংলাদেশি অধ্যুষিত আমেরিকা বাংলাদেশি কমিউনিটি এবং যারা সাউথ এশিয়ান কমিউনিটি কলকাতা সবার কাছে উনি সবার প্রিয়, আমাদের অ্যাটর্নি রঞ্জা বোস। ওয়েলকাম রঞ্জা। আর আমাদের সঙ্গে আরও আছেন গেহি ইউনিভার্সিটির আরেকজন কর্মকর্তা, অত্যন্ত দক্ষ, আমাদের সবার প্রিয় কারণপাল সিং। ইজ এ সিনিয়র লিগ্যাল অ্যাসোসিয়েট ইন গেহি অ্যাসোসিয়েটস, এবং যিনি সবসময় আমাদেরকে সহযোগিতা করে থাকেন। গত 2-3টা এপিসোডে উনি ছিলেন। আর আজকে আমরা দর্শক যে বিষয়টি নিয়েছি সেটা হচ্ছে অ্যাসাইলাম যারা প্রার্থীরা আছেন তাদের কি প্রত্যাশা, এবং এটার ব্যাপারে কি কি নতুন কিছু আসছে বা কি করা যায়, এবং কিভাবে এটাকে পুঙ্খানুপুঙ্খরূপে একটা ফাইনাল হিয়ারিংয়ের পর্যায়ে পর্যন্ত যাওয়া, এই যে একটা প্রস্তুতি প্রণালী, সেইটা বিষয়ে আমরা বিস্তারিত আজকে আলাপ করব। আর দর্শক যারা আমাদের সঙ্গে এইমাত্র ফেসবুকে যুক্ত হচ্ছেন তাদের জন্য শুভকামনা। অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য রাখবেন, তবে একটা প্রশ্ন করলে আমরা খুশি হব, যাতে আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারি। আর যারা পরবর্তীতে ইউটিউবে বা আমাদের অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে যুক্ত হবেন, এবং যারা ইউটিউবে যুক্ত হবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের যে মন্তব্য করে দেন আপনারা, আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে সেটা গ্রহণ করে থাকি। আর যারা সরাসরি সম্পৃক্ত হতে চান তাদের জন্য যে নাম্বারটি দেওয়া থাকে আপনারা জানেন, 646-307-9828, এই নাম্বারে আপনারা সরাসরি যুক্ত হবেন। তবে পিছনে কোনো নয়েজ রাখবেন না, যখন আপনারা ফোন করেন তাতে আমাদের শুনতে সুবিধা হয় এবং আমাদের কোনো ধরনের কোনো বিভ্রান্তি সৃষ্টি হয় না। তো সবাই ভালো থাকবেন। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের মূল বিষয় নিয়ে শুরু করবো। আমরা আজকে যে বিষয়টি অ্যাসাইলাম, আপনারা জানেন অ্যাসাইলাম একটি ভেরি ভেরি ভাইব্রেন্ট এবং একটা ইম্পর্টেন্ট একটা এরিয়া, যেখানে অনেক প্রার্থীরা আছেন বিভিন্ন স্টেট থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা করছেন। প্রতিনিয়ত এটার ব্যাপারে আমরা অনেক কিছু শুনে থাকি, সেইটার ব্যাপারে আমরা আজকে বিস্তারিত শুনবো অ্যাটর্নি রঞ্জা এবং আমাদের কারণপাল সিং থেকে। কারণ এবং রঞ্জা দুজনের কাছে আমার প্রত্যাশা, I have a lot of expectation from you guys that আপনারা কি করবেন, what you are going to give the attention to our viewers. So you must have so many information regarding this case. And Ranja, floor is up to you. So let's start, please. হ্যাঁ স্যার, তো আজকে আমরা অ্যাসাইলামের ব্যাপারে কথা বলছি কি কি আমরা চেঞ্জেস এক্সপেক্ট করতে পারি, হোয়াট কাইন্ড অফ, ইফ ইউ আর ইন either court or going to USCIS for your asylum interview, what changes to expect. So first আমি কথা বলবো ইন্টারভিউ এর ব্যাপারে। তো ইন্টারভিউ যখন আমরা করি, ফার্স্টলি আগে ওরা USCIS ইন্টারপ্রেটার প্রোভাইড করতো, এখন ওরা ইন্টারপ্রেটার প্রোভাইড করছে না। তো নিজের ইন্টারপ্রেটার নিয়ে যেতে হবে। এটা অ্যাকচুয়ালি আগে ওরা আর ইন্টারপ্রেটার ভালো হতে হবে, কেননা এরকম নাকি কাউকেই নিয়ে গেলে, মানে দে হ্যাভ টু হ্যাভ গুড নলেজ অফ বাংলা এন্ড ইংলিশ। তো USCIS একটা ইন্টারপ্রেটার ওদের থাকবে জাস্ট টু মনিটর ইয়োর কনভারসেশন, কি আপনার যে ইন্টারপ্রেটার নিয়ে এসছেন ওরা ঠিক ইন্টারপ্রেট করছে নাকি না, ওইটা করার জন্য একটা মনিটর থাকবে, বাট নিজের ইন্টারপ্রেটার নিতে হবে। আর আপনি যদি কোর্টে আছেন, কটা আমরা এখন এক্সপিরিয়েন্স, মানে থ্রু এক্সপিরিয়েন্স আমরা দেখছি, উই আর সিইং সাম স্লাইট চেঞ্জেস, কিরকম হাউ দে আর বিং প্রসেসড। একটা খুব বড় জিনিস আমরা দেখছি কি, যারা বর্ডার থেকে ক্রস করেছে আর ধরা পড়েছে বর্ডার পেট্রোল থেকে, আর দে হ্যাভ বিন ডিটেইনড, or they are not eligible for bond anymore. Matter of QLE has been মানে June 2025 এ একটা নতুন কেস ল এসছে কি, if you have, মানে তুমি যদি বর্ডারে ক্রস করেছো, even if it is sometime after arriving, মানে ঢোকার কিছুক্ষণ পরেও আপনি যদি ধরা পড়েছেন, then you are not eligible, আপনি বন্ডের জন্য এলিজিবলও না। তো ওই জন্য বন্ডেরটা অ্যাকচুয়ালি আমরা হিউজ চেঞ্জ দেখেছি। আর একটা দেখেছি অ্যাসাইলাম ফিস,
All applications after July 4, 2025, subject to the $100 asylum fee under public PL 119. তো ওটার জন্য now we are getting a lot of questions কি আগে যারা apply করেছে are they subject to the fee before July 2025? So they don't so it's only for applications filed after July 2025. Correct me if I'm wrong, Karan. No, Ranja, I completely agree. First of all, very hearty greetings to all the viewers of the show. Since it is a very delicate topic of asylum, and we all know what is happening in the country, especially with the Trump government, it has almost been 10 months now. We have noticed very important changes in the asylum process, starting from the fee itself. There was no fee earlier. Now it is $100 for the initial application and also $100 for your annual fee for your asylum to be continued if it is still pending with the USCIS or with the court. In the last 1 month, our office have received so many court letters and the letters from the USCIS asking for the fee, $100. If you don't comply with it, they will consider that you have abandoned or terminated your application. So it is very important to double check if you have received any letter, if your attorney has received any letter, and pay the immigration fee because there's a 30-day deadline from the receipt notice date of that letter. So it is very important to have a pending asylum status. থ্যাংক ইউ বোথ অফ ইউ। আমরা যেটা বুঝতে পারলাম সুপ্রিয় দর্শক, দুজনেই যে কথাগুলো বললেন, একটা হচ্ছে যে আপনাদেরকে অ্যাসাইলামে এখন ইন্টারভিউতে ইন্টারপ্রেটার অ্যালাউ করছে না, এবং ইন্টারপ্রেটার যদি আপনি নিয়ে যান তাহলে কোনো ভেরি এক্সপিরিয়েন্স একজন ইন্টারপ্রেটার দরকার যে বোথ বাংলা এবং ইংরেজি বুঝে। তাদের পক্ষ থেকে আপনাদেরকে কোনো ইন্টারপ্রেটার দিবেন, কিন্তু তাদের একজন ইন্টারপ্রেটার থাকবে যিনি এটা ওভারসি করবে ডিউরিং দ্য কনভারসেশন। দে উইল অবজার্ভ ইট, দ্যাট ইজ দেয়ার মোস্ট ইম্পর্টেন্ট জব। তারপরে যেটা রাঞ্জা বললেন, যারা বর্ডার দিয়ে আসছেন, ইভেন বর্ডার দিয়ে আসার 1 ঘন্টা পরেও যদি আপনাকে তারা ধরে কি দেয়ার ইজ নো বন্ড এনিমোর, বন্ডের কোনো সুযোগই নাই, বন্ড আপনাকে তারা দিবে না। তো এছাড়াও যেগুলো নতুন, যে আপনারা সবাই জানেন, আমরা অলরেডি জেনে গেছি যে $100 একটা ইমপ্লিমেন্টেশন আছে যেটা অ্যাসাইলাম ফিস। কিন্তু এখানে কারণপাল সিং যেটা আমাদেরকে এই মতো বললেন, যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন অনেক চিঠি পাচ্ছেন ওরা এই ফিসটা জমা দেওয়ার জন্য। সো ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, যদি আপনারা আপনাদের লয়ারের কাছে চিঠি না পান বা আপনার বাসার চিঠি না আসে, দেন ইট ইজ এ প্রবলেম। সুতরাং আপনারা অবশ্যই ফলো আপ করবেন, আপনার যদি লয়ারের মাধ্যমে যান ফলো করবেন, বাসার চিঠি আসছে কিনা দেখবেন, ওই ফিসটা আপনাকে দিতে হবে। কারণ দিস ইজ দ্য কোয়েশ্চেন ইজ that fees they are receiving letters to pay, those they applied for already, so they got to pay $100. That's what you mean? Yes. So even if you have a pending asylum status, you are still eligible, and they will be asking for $100 annual fee for keeping you in status of an asylee. If you have a USCIS online account, please double check your USCIS online account also, because they will be sending you letters through your USCIS online account for the fee as well. Okay, so they have the option to pay through online. That's what you are telling? Yes. All the fee has to be paid online only. Oh, online only. So দর্শক, যেটা আপনারা শুনলেন, আমাদের সিনিয়র লিগ্যাল অ্যাসোসিয়েট যে আমাদের কারণপাল সিং বলছেন যে এই পেমেন্টটা থ্রু অনলাইনই করতে হবে, এবং ওই লিঙ্কও আপনাদেরকে তারা দিয়ে দেবে চিঠির মধ্যে। দেয়ার মাস্ট বি রিটেন দ্য লিঙ্ক অলসো হাউ টু পে। Of course, there will be some guideline how to pay, how to get access to that particular frame. যেখানে ফাইন্যান্স হতে পারে, আমি জানি না, তাদের একটা সেকশন আছে হয়তো, বা ওখানে গেলে আপনি এই পেমেন্টটা দিতে পারবেন। সুতরাং এটাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। যারা অলরেডি পেন্ডিংয়ে আছেন, যারা অ্যাপ্লিকেশন করেছেন, তাদেরকেও দিতে হবে, এবং যারা নতুন অ্যাপ্লিকেশন করছেন তাদের বেলা তো এটা অবশ্যই প্রযোজ্য, নো ম্যাটার হোয়াট। Ranja, so what are the other aspects on the in asylum cases? Let's say আমরা তো জানি যে অ্যাসাইলামের অনেকেই পেন্ডিংয়ে আছেন, ইন্টারভিউর জন্য ওয়েট করছেন, ফাইনালি হিয়ারিং হচ্ছে। সো হোয়াট ইজ দ্য সাকসেস রেট? আই মিন হোয়াট ইজ দ্য rate of success? I mean, judges are approving a lot, or it is already now under too much constraint situation?
হ্যাঁ, so judges have মানে judges rate are judges rate. They have to be neutral and assess every case on its own merits. তো এরকম না কি অ্যাসাইলাম গ্র্যান্ট হচ্ছে না, অ্যাসাইলাম গ্র্যান্ট হচ্ছে। আমরা দেখছি অনেক লোকেরা মানে গ্রিন কার্ড পাচ্ছে থ্রু অ্যাসাইলাম, এরকম নাকি একদমই বন্ধ হয়ে গেছে। বাট হ্যাঁ, কোর্টে there are some changes. These days আমরা দেখছি কি মাস্টার হিয়ারিং এর আগে ওরা একটা বড় প্রপার ডিটেল স্টেটমেন্ট অনেক জাজ চাইছে। আগে before you had to submit full your final documents including your statement before the final hearing, 15 or 30 days before the final hearing, এটাই that is the custom. বাট নাও আমরা দেখছি কি মাস্টার হিয়ারিং এর আগেই ওরা চাইছে কি স্টেটমেন্ট একটা ডিটেল থাকুক, অ্যান্ড যদি নেই ওরা পসিবলি ওরা মানে রেগে যাচ্ছে বা ইটস রিস্কি। তো আমি হ্যাঁ ওটাই আমরা দেখছি বিগ থিং। আর একটা জিনিস আমরা দেখছি কি ডিটেন ক্লায়েন্টস এর জন্য in practice it has become a little bit harder communication করার জন্য। আমি ওই জন্য সাজেস্ট করবো কি যাদের ডিটেন ক্লায়েন্টস আছে তাদের রিলেটিভসরা ভীষণ অ্যাক্টিভলি অ্যাটর্নিজ এর সাথে কন্ট্যাক্ট রাখুন, কেননা এতগুলো ডিটেন ক্লায়েন্টস এর সাথে। আর ফেসিলিটিস আর অলসো ওভারওয়ার্কড। আমাদের আমরা তো অনেক কাজ করি, ফেসিলিটিস অলসো শর্ট স্টাফ, মানে অনেক ওদের অনেক কাজ। তো এই সব আমরা দেখছি কোর্ট প্রসেস ইজ মোর অর লেস দ্য সেম এক্সেপ্ট আমি যা বললাম আর কি your statement needs to be in মানে এভিডেন্সিয়ারি, কারণ মানে এভিডেন্সটা একটু তাড়াতাড়ি ঢুকিয়ে দিতে হবে আর কি, ফাইল করে দিতে হবে যত তাড়াতাড়ি এভিডেন্স পাওয়া যায়। জি জি, আগে লোকেরা ওয়েট করতো কি না ফাইনাল হিয়ারিং এর আগে আমি এ করবো, বাট এখন এভিডেন্স ওরা তাড়াতাড়ি চাইছে। জি ধন্যবাদ। দর্শক আপনি শুনলেন, রাঞ্জা খুব সুন্দর করে বাংলায় আপনাদেরকে বুঝিয়ে দিল যে ফাইনালের এখন মাস্টার হিয়ারিং আগে তারা এভিডেন্স চাচ্ছে, তাদের যে স্টেটমেন্টগুলো চাচ্ছে, সুতরাং আপনারা এটা গুছিয়ে রাখবেন এবং দেরি করা যাবে না। কারণ to you I have a question. This is now the asylum seekers, right? Now if someone comes to you tomorrow, for let's say, to file a case for the asylum case, so what is the expectation? I mean, they are expecting like before the asylum cases? Oh, sir. Things have become very difficult now, not only with the USCIS Asylum Office, but also with all the immigration courts in the United States. As my colleague Ranja mentioned, she has been very experienced with asylum cases. She has done more than 100 plus master hearings this year itself. If you consider what she mentioned is that now the judges are very particular on each and every single document being submitted. One single error by the applicant or the applicant's attorney will lead to a direct deportation or a removal order. We have to be very careful with the documentation now. Even if someone comes to my office tomorrow and has never filed asylum before and has to file asylum with the USCIS Asylum Office, we have to make sure that the asylum is filed within the 1 year period. Okay. We have to make sure that the documentations are correct. We have to make sure everything is signed, notarized, and in English and in the native language translated. We have to make sure it is filed properly and in a timely manner. If it is an asylum for an applicant who is already in immigration court, we have to abide by the court rules and regulations and then proceed further. So things have become very difficult, as I mentioned, and as Ranja mentioned, one single mistake, the judges are not lenient. They don't have any flexibility. They will just put a deportation order and they will walk out. থ্যাংক ইউ। দর্শক খুবই জরুরি কথা বললেন, কারণ সেটা হচ্ছে যে খুবই পুঙ্খানুপুঙ্খরূপে একেবারে স্ক্রিপ্টেড ভেরি অথেন্টিকভাবে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে, কোনো ধরনের কোনো মিস্টেক থাকা যাবে না। যার জন্যই আমরা বারবার বলি যে একজন ভালো দক্ষ অ্যাটর্নির মাধ্যমে আপনারা যদি অ্যাপ্লিকেশনটা ফিল আপ করান, সেই ক্ষেত্রে হবে কি তারা জিনিসটা ভালো করে দেখে নেবে, স্ক্রুটিনি করে দিবে, আপনাদের যে ভুল ভ্রান্তি আছে যেগুলোর মধ্যে যেখানে কী কী করণীয় সেগুলো সব ওনারা করে দিবে। নিজে করতে যাবেন অ্যাপ্লিকেশন, তখন অবশ্যই আপনার মিস্টেক হওয়ার
মানে হিউজ চান্সেস থাকে। আপনি যখন নিজে এটাকে ফিল আপ করতে, ওয়েন ইউ ডু বাই ইয়োর সেলফ দেয়ার ইজ এ হাই পসিবিলিটি দ্যাট ইউ মাইট ডু এ মিস্টেক, এবং এটা হচ্ছে বরাবর। আপনার ডেট অফ বার্থে ভুল করছেন, আপনার নামে ভুল করতেছেন, আপনারা লাস্ট নেম ফার্স্ট নেমের মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছেন। তো দেয়ার আর সো মেনি ইস্যুস। ডেট অফ বার্থ তো অফকোর্স একটা মেজর ইস্যু অ্যাজ ফার এজ আই এম কনসার্ন, এবং রাঞ্জা এর আগেও আমাদেরকে অনেকবার শেয়ার করেছেন। সো এই ফাইলগুলো 1 বছর যারা করতে চান, within a year of course you have to file your asylum case no matter what. এবং রাঞ্জা এবং কারণ যেটা আরও যেটা সিগনিফিক্যান্ট কথা বললেন সেটা হলো জাজেস আর এখন কোনো কথা নেই, আপনি মিস্টেক করবেন, দেয়ার ইজ নো অপশন টু রেকটিফাই ইউর সেলফ ইভেন সামটাইমস। সো দেয়ার ইজ হাই পসিবিলিটি দ্যাট আপনারা ডিটেনশনে চলে যাবেন, আপনারা ডিপোর্ট করার চান্স হয়ে যেতে পারে। সুতরাং আমি আপনাদেরকে, আমাদের প্রিয় দর্শক যারা আছেন বা যারা এই প্রক্রিয়াতে আছেন যুক্ত, তাদের জন্য আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা একজন ভালো দক্ষ অ্যাটর্নির মাধ্যমে, সেটা গেহি এনওসিসি হতে পারে বা অন্যান্য আপনাদের যে লয়ার আছে আপনারা দিতে পারেন, কিন্তু এটা অবশ্যই যেন কোনো একটা অথেন্টিক এবং সার্টিফাইড যারা ক্রেডিবল লয়ার্স আছেন তাদের মাধ্যমে আপনারা যদি ফাইলটা করান, তখন অনেকটা আপনারা নিশ্চিত থাকতে পারেন যে তারা এই জিনিসটা সঠিকভাবে আপনাকে প্রেজেন্ট করতে পারবে ইমিগ্রেশন অথরিটির কাছে। ইয়েস রাঞ্জা, আর কি কি আছে আমাদের আজকের বিষয়ে? হ্যাঁ, তো আরেকটা জিনিস আমি মেনশন করব কি, আগে আমরা গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করে একটা প্রসিকিউটোরিয়াল ডিসক্রেশন বলে একটা জিনিস ছিল, যেখানে ইউ ক্যান মানে রিসোর্সেস সলভ করার জন্য ডিপার্টমেন্ট কটা কটা কেস দে উড এগ্রি টু নট পারসিউ or close the case because whatever the reason, কেননা আগে অনেক দিন ধরে আছে, ধরো 20 বছর ধরে কেউ আছে, 10 বছর ধরে কেউ আছে, 15 বছর ধরে কেউ আছে, বাচ্চা আছে, ইউএস সিটিজেন, এইসব কেসে কখনো কখনো আমরা দেখছিলাম দ্য গভর্নমেন্ট would agree কি ডিসমিস করে দেওয়া যায়। ওটা অ্যাকচুয়ালি অ্যাজ আ পলিসি ক্যান্সেল করে দিয়েছে এই অ্যাডমিনিস্ট্রেশন, মানে ওটা কোনো অপশনই নেই। আগে ওইটা অ্যাকচুয়ালি মানে গভর্নমেন্ট লয়ার হ্যাড দ্য ডিসক্রেশন টু এগ্রি টু ডিসমিস আ কেস, কিন্তু নট অনলি হ্যাজ দ্যাট, মানে ওই ফ্যাক্টরটা কমে গেছে, বাট দ্যাট ইজ নট অ্যান অপশন এনিমোর, আমরা দেখছি না ডিসমিসাল। ইনফ্যাক্ট আগে আমরা অ্যাডমিন ক্লোজার বলে একটা জিনিস আছে, ওটাও দেখতাম কি আপনার কেস টেম্পোরারিলি পজ হয়ে যাবে, ডিসমিস নট ডিসমিসড বাট টেম্পোরারিলি পজড, আর আপনি ওয়ার্ক পারমিট রিনিউ করতে পারবেন। এটা অ্যাকচুয়ালি অনেক লং টার্ম রেসিডেন্সের জন্য অনেক একটা রক্ষা ছিল আর কি। অনেকদিন ধরে অ্যাসাইলাম প্রসেসে আছে, ওদের অ্যাডমিন ক্লোজ করে দিতে, কেননা ওদের অন্য একটা হয়তো ইউএস সিটিজেন বাচ্চা আছে বা ইউএস সিটিজেন বাবা মা আছে, অন্য কোনো হয়তো ওদের ওয়ে আছে গ্রিন কার্ড পাওয়ার জন্য, ওই কেসে আমরা কিন্তু অ্যাডমিন ক্লোজার আমরা দেখতাম কি টেম্পোরারিলি পজ করে দেবে আপনার অ্যাসাইলাম কেস, আর আপনাকে ওয়ার্ক পারমিটটা দিতে থাকবে until the time you are ready to get a green card through someone else like your child or whatever. জি জি। তো ওইটা অ্যাকচুয়ালি আমরা দেখতাম, that is also not being granted anymore unless the relief is very immediate. মানে ধরো আপনাকে 1 বছরের মধ্যে ধরো গ্রিন কার্ডের জন্য if you're eligible, ওই কেসে হয়তো মেবি ইউ ক্যান আস্ক দ্য জাজ টু অ্যাডমিন ক্লোজ ইওর কেস। কিন্তু আগে যেরকম গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করা যেত, ওই অপশনটা নেই। তো দিস অ্যাকচুয়ালি জেনারেল পুরো প্রসিজারটার জন্যই ইট বিকামস ভেরি হার্ড when you don't get to negotiate with the government. জি ধন্যবাদ। দর্শক, অনেক অনেক কড়া ভাষায় বললেন আমাদের রাঞ্জা, যে ওয়ার্নিংটা অ্যাওয়ারনেসটা দিলেন যে আমাদের যেটা আগে যারা গভর্নমেন্টের সঙ্গে তারা করতো অ্যাডমিন ক্লোজার বলেন, অ্যাডমিন যে প্রসিডিওরগুলো ছিল সেইটার অপশনটা নেগোশিয়েট করার যে একটা অপশন ছিল সেটা কিন্তু এখন আর না, হচ্ছেও না। যেটা রাঞ্জা এইমাত্র বললেন যে আগে একটা অপশন ছিল, তারা ডিসমিসেলের একটা ডিসক্রিপশন ছিল তাদের, সেই ডিসক্রিপশন অথরিটিটাও তাদের এখন আর নাই মনে হচ্ছে, তারা করতেছো না। এবং গভর্নমেন্টের তরফ থেকে কোনো ধরনের কোনো সহযোগিতা বা কোনো ধরনের কোনো সিম্পেথি যদি আমরা বলি সেটা এখন আর নাই।
তো এটা আসলে দুঃখজনক, বাট আমাদেরকে ভেরি স্ট্রিক্টলি ফলো করতে হবে, খুব সতর্কতার সঙ্গে আমাদের এই ফাইলগুলো করতে হবে। যারা আসলে অ্যাসাইলাম সিকার্স আছেন ভাই বোনেরা, আপনারা খুব সতর্ক সহকারে এগুলো করবেন যাতে কোনো ধরনের কোনো মিস্টেক না হয়। ইনফরমেশন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্য key matters on this is your information and your history, how you want to disseminate yourself. That is the most important part. আমাদের সঙ্গে কিছু দর্শক যুক্ত আছেন টেলিফোনে। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি, আমার নাম ঝুমা। জি, আমি জামাইকা থেকে বলছি। জি আপা বলেন। আমার কোশ্চেন হলো, আমি 2011-এ আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। জি। তো আমি এই যাবৎ 2বার বাসা চেঞ্জ করেছি। আচ্ছা। আমি যখন অ্যাপ্লাই করেছি তখন আমার ইমেল ছিল না। জি। এই যাবৎ আমি কিছুই করি না, আমি এখন কি করতে পারি? ওকে, রাঞ্জা, ওনার কোয়েশ্চেনটা আপনি আশা করি বুঝতে পেরেছেন। ইন 2011 উনি অ্যাপ্লাই করেছেন ওনার ভাই বোনদের জন্য, ফ্যামিলির জন্য, কিন্তু মিনওয়াইল উনি 2বার বাসা চেঞ্জ করেছেন। 2 times she has moved, changed their location, and উনি যখন অ্যাপ্লাই করেছিলেন তখন ওনার কোনো ইমেল ছিল না। তো এখন এই অবস্থায় উনি কি করতে পারেন? তো আমি বলবো কি, এখন আপনার প্রায়োরিটি ডেটটা কারেন্ট না। আপনি যদি 2011 অ্যাপ্লাই করেছেন, জি, আপনার প্রায়োরিটি ডেটটা কারেন্ট না। জি। তো ওইটা একটা ভালো জিনিস না। এখন আপনাকে বাট USCIS কে ইনফর্ম করতে হবে ইউ হ্যাভ চেঞ্জ ইউর অ্যাড্রেস। তো ফর্ম AR11 হচ্ছে দ্য ফর্ম। Karanpal, so she applied for her sibling in 2011, and she changed addresses twice after that and has not informed USCIS, and she did not have an email at the time. Because it is very standard that it will take time because the priority date is usually 18 to 20 years behind. In this case, since she mentioned that it was applied in 2011, right now they are working on F4 category for 2008. So she is 3 to 4 years behind the priority date at the moment. My advice will be, as you suggested, that the form AR11 must be filed so that the immigration can notify her if there are more documents needed or if it is approved or not. Also, she needs to inform the US Consulate Dhaka by doing a public inquiry form to get a direct update from the US Consulate about the email address. If tomorrow they have requesting for a payment, if tomorrow there's an update on the priority date, she can get to know through that email address. Okay, thank you. দর্শক, আপনি আশা করি বুঝতে পেরেছেন। দের ইজ এ ফর্ম, একটা ফর্ম আছে AR11, সেই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে আপনার বাসার নিউ অ্যাড্রেসটা দিয়ে দিবেন, সেটা তারা আপডেট করে ফেলবে। আর বিসাইড ইমেল অ্যাড্রেস ব্যাপারটা যা বললো, কারণ বললো যে আপনার ঢাকার যে কনসুলেট আছে আমাদের US কনসুলেট, ওখানে যোগাযোগ করতে হবে, করে আপনি ওদেরকে বলবেন যে আমাকে আপনাদের ইমেল অ্যাড্রেস দেন, বা আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, হোয়াট এভার ভাইস ভার্সা। আপনার পেমেন্ট কোনো কিছু যদি আপনার আপডেট করতে হয় বা কোন পেমেন্টের ইস্যু আছে, তখন তো আপনি ওখানে করতে পারবেন। বিসাইড দ্যাট আপনার AR11 দিলে অবশ্যই আপনি ইউসিস থেকে আপনারা চিঠি পাবেন যে আপনাদের অ্যাড্রেস এটা আপডেট করা হয়েছে, এবং অ্যাকর্ডিংলি তারা হয়তো কমিউনিকেট করবে বা মেইলে চিঠি পাঠাবে, তাই না রঞ্জা? জি জি জি। পরবর্তী কলার কে আছেন আমাদের সঙ্গে যুক্ত? প্লিজ আপনি নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো। জি। হ্যাঁ, আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি, আসমা। জি। আমার প্রশ্নটা হচ্ছে যে $100 যে দিতে হবে অ্যাসাইলাম ফি। জি। আমার অ্যাসাইলাম করছি 11 বছর আগে। আমাদের ইন্টারভিউ হয়েছে 2বার। জি। কিন্তু আমাদেরকে ওরা কোনো অ্যান্সার দেয়নি। আমাদের কেসটা USCIS অফিসে আছে। আচ্ছা। এখন এই ফিটা কি আমাদেরকেও দিতে হবে? জি, আমি এখনই আপনাকে উত্তর দেওয়ার আশা করছি। Ranja, she is an asylum seeker. Her case is pending like 11 years now, এবং she is asking whether whether she needs to pay that $100, and they haven't got any thing yet. They have given 2 interviews. They have done the interviews also, yes.
No decision. No decision yet. So They don't Karan, they will need to pay the $100. Karan, you are mute. Oh, sorry. Well, only if the immigration sends them a letter for the payment of $100 annual fee, then yes, they have to pay. If they are not receiving any letter yet, my advice will be just to wait and do not follow up with the immigration at the moment. Since they have done the interview, they should be expecting a decision on the interview now. Again, $100 is necessary now to be paying if you have received the notice from the immigration asking for the payment. If not, then you are fine. ওকে, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আপনার যদি কোনো চিঠি পেয়ে থাকেন আপনারা যে আপনাদেরকে পেমেন্ট করতে হবে, তাইলেই পেমেন্ট করবেন। যেহেতু আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আপনার ডিসিশনের অপেক্ষা আছেন, সেই ক্ষেত্রে যদি ওরা কোনো আপনাকে চিঠি দেয় যে আপনাকে $100 পেমেন্ট করতে হবে, সেই ক্ষেত্রে আপনাদের দিতে হবে। তাহা আর না হলে আমার মনে হয় না এটা প্রয়োজন আপনার জন্য, যেহেতু আপনাদের সব কিছু হয়ে গেছে অলরেডি। তো দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকো। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতির পর আমরা ফিরে আসলাম। ইতিমধ্যে আমাদের সঙ্গে আরো অনেকেই যুক্ত হয়েছেন ফোনে। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আপনার কথা। জি বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আহমেদ খোকন, আমি পুলিশ থেকে বলছি। জি বলেন ভাইয়া। এখন মানে আমার একটা প্রশ্ন, আমি EB3 স্কিল ক্যাটাগরির একজন অ্যাপ্লিক্যান্ট। আমার লেবার সার্টিফিকেট এবং I-140 যথারীতি অ্যাপ্রুভড হয়েছে। জি। এখন আমার প্রশ্নটা হলো, আমার একজন মেয়ে এপ্রিলে 21 হয়ে গেছে। জি। কিন্তু আমার অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, অর্থাৎ সেটা কারেন্ট হচ্ছে অক্টোবরে, এই মাসে। জি। এখন আমার ওই মেয়েটা কি আমার সাথে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের অ্যাপ্লাই করতে পারবেন? ওকে, আমি এটা আমাদের অ্যাটর্নি, বিজ্ঞ অ্যাটর্নি, উনি বলতে পারবে। রঞ্জা, EB3 স্ট্যাটাস, ওনার I-40 অ্যাপ্রুভড। ওনার একটা মেয়ে আছে, এপ্রিল 21-এ উনি আপনার 21 হয়ে গেছে এপ্রিলে, গত এপ্রিল মাসে 21 এই যে উনি জানতে চাচ্ছে যে ওনার সঙ্গে কি ওটা কি অ্যাডজাস্টমেন্ট ক্লাসিফাই করা যাবে কি করা যাবে না। আমি বুঝলাম না, ওনার গ্রিন কার্ড হয়ে গেছে স্যার? ওনার EB3 স্ট্যাটাস না, আমার অ্যাডজাস্টমেন্ট অফ I-485 ফাইলিং করার ডেট কারেন্ট হচ্ছে অক্টোবরে। জি জি, I-485টা অ্যাডজাস্টমেন্ট হয়েছে, I-485টা উনি কারেন্ট হয়েছে এখন উনি চাচ্ছে যে ওনার মেয়ে এপ্রিল মাসে 21 বছর হয়ে গেছে, মেয়েকে কি এখানে কি অ্যাডজাস্টমেন্ট ক্লাসিফাই করা যাবে ওনার সঙ্গে? ওনার EB3 থেকে তো? জি জি। ওকে, হ্যাঁ স্যার, আপনাকে ওয়েট করতে হবে US সিটিজেনশিপের জন্য। Karanpal, the question is, his EB3 I-140 is approved. PD just got current in October, but his daughter turned 21 in April. Well, this is very sensitive and delicate because now the problem is that since the child is above the age of 21 and the father can obtain lawful permanent residency through the I-140 current petition, you have to file a different paper for the I-485 for the child who has just turned 21. That application is called, we can file I-485 for the child also under non-pro-tunc rules and regulations of the USCIS. I would advise the applicant to come to our office for further discussion because it is very sensitive in nature. I cannot discuss it like this without looking at the facts. But non-pro-tunc I-485 can be filed here because the principal applicant got the green card. থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে যেটা ওনারা সাজেশন দিচ্ছে সেটা হচ্ছে, যেহেতু আপনি আপনার মেয়ের জন্য আলাদাভাবে
I-145টা অ্যাপ্লাই করতে পারবেন। বাট দেয়ার ইজ সাম ইস্যুস, ডকুমেন্টেশনগুলো না দেখে ওনারা ঠিক বলতে পারছেন না। তো আমি আপনাকে সাজেস্ট করব ওনাদের সঙ্গে আপনারা দেখা করুন। ওনাদের জামাইকা লোকেশন আছে, জ্যাকসনেটে আছে। জামাইকাতে গেলে আপনি কারণপালকে পাবেন, রাঞ্জাকেও পাবেন। তো জ্যাকসনেটে গেলে পাবেন, আপনি ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে আপনার সমস্যাটা কিছুটা হলেও আপনি অবগত হতে পারবেন আপনার কোন পর্যায়ে গেলে আপনার জন্য ভালো হবে। ধন্যবাদ। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো, জি নাম বলে প্রশ্ন করুন ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে আমি আপনার 2023 সালের মে মাসে আর কি এখানে ইমিগ্রেশন বর্ডার ক্রস করে এসেছিলাম। আমার নভেম্বরের 3 তারিখে একটা ইন্ডিভিজুয়াল হিয়ারিং আছে আর কি, ফাইনাল হিয়ারিং, যেটা কিং ডেভিড নাম জজের। আমি শুনছিলাম আর কি যে জাজ আর কি উনি বর্তমানে জাজমেন্টে যে ইয়ে থেকে ওনার সাসপেন্ডেড বা ওনার যে চেঞ্জ করা হয়েছে। বাট আমার প্রশ্নটা হলো যে আমার ফাইনালের এখনো সেম ডেট, সেম তারিখ, সবকিছু সেম আছে। আপনার ফাইনাল হিয়ারিং ডেট কবে? এই নভেম্বরের 3 তারিখে। নভেম্বর 3। জি। তো আপনার যিনি জাজ উনি বলছেন সাসপেন্ড হয়ে গেছে, এই কথা বলছেন? জি, উনি যে আমার যে লয়ার উনি বলছে that আমার যে জাজ কিং ডেভিড আর কি ওনারকে আর কি সাসপেন্ড হয়ে গেছে বা কিং প্রশাসনের থেকে ওনারে চেঞ্জ করা হয়েছে। জি। এখন ভাই আমার প্রশ্ন হলো গিয়ে যে সেই ক্ষেত্রে আমি অলরেডি আমার ডকুমেন্ট সবগুলো সাবমিট করছি, এখন পর্যন্ত আমি কোনো আপডেট পাই না। আমার কোনো জজ কে হতে পারে বা বর্তমান সিচুয়েশন তো আপনারা জানেন যে একটু হার্ড চলতেছে, সেই ক্ষেত্রে আমার করণীয় পরামর্শটা কি দিবেন বা মামলা কি পিছানো যাবে বা? ওকে ভাইয়া, আপনার নামটা আপনি বলেননি, কি নাম আপনার ভাইয়া? জি জি ভাইয়া, আমার নাম ইমাম হোসেন। ওকে ওকে, ইমাম হোসেন। রঞ্জা, আই থিঙ্ক ইউ হার্ড, আপনি কিছুটা হলে বুঝতে পেরেছেন। 2023-তে নভেম্বরে ওনার ইন্ডিভিজুয়াল ফাইনাল হিয়ারিং, এবং ওখানে যে জাজ ছিলেন, that judge Kim David has been removed, I mean suspended or whatever it is. তো নভেম্বরের 3 তারিখে ওনার ইন্টারভিউ, এবং উনি সব কিছু সাবমিট করে আছে, কিন্তু তারা এখন পর্যন্ত তাকে জানানো হয় নাই যে তার জাজ কে হবে বা কি আসে বিষয়, এটা তারা এখন পর্যন্ত জানতে পারেননি। তো এই ভদ্রলোক জানতে চাচ্ছে তো ওনার কি করণীয় এই মুহূর্তে? হ্যাঁ স্যার, আমি আপনাকে কখনো কখনো ওরা সিস্টেম আপডেট করার জন্য একটু টাইম লাগে। আমি একটা জিনিস আপনাকে বলবো, আপনি মেক শিওর ইয়োর অ্যাড্রেস ইজ কারেন্ট উইথ দ্য কোর্ট। যদি আপনার কোনো নতুন নোটিশ আসে আপনি আপনার অ্যাড্রেসে পাবে, ওইটা ফার্স্ট থিং। আদারওয়াইজ আমি সাজেস্ট করব, আপনার যে এখনো যদি কোনো নতুন নোটিশ আসেনি, আপনি ধরুন কি আপনার হিয়ারিং হচ্ছে সেই দিন, আর সেই দিন আপনি আপনার কোর্টে যান, if you don't get a new hearing notice। কিন্তু আপনার যদি অলরেডি জাজ অনেক টাইম হয় লয়ার্সরা জেনে যেতে পারে কি কোন জাজ চলে যাচ্ছে, তো ওই জন্য আমি সাজেস্ট করব কি আপনি এখনের জন্য, হয়তো আপনার লয়ার শুনেছে কিন্তু ওখানে মানে সিস্টেমে আপডেট হয়নি, হতে পারে এটা। জি জি জি, ইমাম সাহেব আপনি আপনার উত্তর পেয়েছেন। ওনারা বলছেন যে ডেট আছে ওইটাতে আপনি স্টিক থাকেন, ওটার জন্য আপনি মানসিকভাবে মেন্টালি রেডি থাকেন, যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখেন, এবং জাজ কেউ না কেউ আসবে, এবং আপনার যে লয়ার আছে ওনারাও জানতে পারবে হয়তো এটা সিস্টেমে আপডেট হয় নাই, যার জন্য আপনি এটা জানতে পারছেন না এই মুহূর্তে, বা লয়ারও জানতে পারছেন না। বাট আপনি আলটিমেটলি নভেম্বরের আগে এটা আশা করি আপনি পেয়ে যাবেন। আর একটা যেটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন অ্যাটর্নি রাঞ্জা, যে আপনার মেক শিওর আপনার অ্যাড্রেস যেটা দিয়েছেন ওই অ্যাড্রেসে আপনি চিঠিপত্রগুলো ফলো আপ করবেন। ওনারা যদি কোনো নতুন নোটিশ দিয়ে থাকে অবশ্যই আপনাকে এটা পেতে হবে, আর না হলে তো আপনার সমস্যা হয়ে যাবে। তো আপনার মেক শিওর যে আপনার অ্যাড্রেসে যে চিঠিগুলো আসে, যে মেইলিং অ্যাড্রেসটা আপনি ইউজ করছেন সেটার জন্য ঠিকঠাক মতো থাকে, এবং আপনি ফলো আপে থাকবেন ভাইয়া। ধন্যবাদ অনেক। কারণ ওয়ান মোর থিং আই নিড টু আস্ক ইউ, বিকজ like there are so many technical and documental issues like you shared, and you are going through every day all this possible troubleshooting. So since we are at the end of the show, we have only few minutes, 1 minute left on the show, what will be your exact what you call tips for the viewers? And Ranja, as you are also here, Ranja, I'm asking both of you, what will be your real tips for them once they file for
asylum case? It's to all the asylum status applicants are that we need to be prepared more. That's the only answer. Is the law changing? The answer is a no. The law still remains the same. We are still getting, at Gehi Associates, we are getting asylum approvals every day. We are going to the courts every day. We are still winning asylum cases for our clients. We're getting green cards for our clients on asylum basis. The law is not changed. It has just become more difficult. So for that, we need to be more prepared, more documentation. Our preparation for all our clients for any case is to make sure that we work sincerely towards their immigration status. Again, understand the law still remains the same. The fee might increase, the judges can change, the judges can be difficult. Any one mistake, they can put you in deportation. I understand all of it. That's why I'm saying if we are fully prepared and committed towards every single client of Gehi Associates, we are very happy to proudly say that we are getting a lot of asylum approval green cards, especially in the last 10 months. We are also surprised that the courts, what we are hearing in the legal community, that, oh, asylum is getting difficult, there will be more denials. At Gehi Associates, we have not faced anything as such. I will not say that is our blessing. It is just that the commitment the client has towards its own case and our cooperation and support leads to the final outcome, which is positive. Thank you very much. Yes. Thank you দর্শক অত্যন্ত সাবলীলভাবে সুন্দরভাবে কারণ বললেন আপনাদেরকে, আপনারা খেয়াল রাখবেন কারণ আপনাদেরকে প্রিপারেশনটা রেডি থাকতে হবে। দেয়ার উইল বি অডস অ্যান্ড ইভেন্টস, জাজের চেঞ্জ হবে, কিন্তু সিস্টেম যেটা আছে, ল যেটা আছে ওইটাই আছে, রিমেন আছে। এবং তারা বলছেন যে গেহি অ্যাসোসিয়েটসের সাকসেস রেট ভেরি হাই এবং রিসেন্টলি গত 10 মাসে তারা অনেকগুলো কেস অ্যাপ্রুভালও পেয়েছেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই, বাট আপনাকে প্রিপারেশন থাকতে হবে। অ্যান্ড রাঞ্জা অ্যান্ড Karan, both of you are so nice, and it's really I'm very happy to have you both on our shows, and it's a privilege to have you guys with experience, and you are sharing your views and ideas to the applicants. And thank you TBN24 also. আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে সঠিক এবং নির্ভুল তথ্য দেওয়ার জন্য, যেটা আপনাদের কাজে লাগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে বিদায় নিচ্ছি। এই ছিল আমাদের আয়োজন। TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcableBD.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।